আমি ডাক্তার সাবিহা, হ্যাঁ, তোমাদের আয়ের রেজিস্ট্রার। আচ্ছা শোনো, এখন তোমাদের অস্পিটা আমি পড়াবো। তো অস্পিটা তোমাদের টোটাল 5টা স্টেশন থাকে। একটা স্টেশনে থাকে প্রসিডিউর স্টেশন, হ্যাঁ, একটাতে থাকে অপটিক্স, আর একটাতে থাকে তোমার ফটোগ্রাফ, একটা থাকে ইনস্ট্রুমেন্ট, থাকে ইমেজিং থাকে, হ্যাঁ, এই 5টা স্টেশন থাকে। প্রসিডিউর স্টেশন একটা, অপটিক্স, ফটোগ্রাফ, ইনস্ট্রুমেন্ট, ইমেজিং। এখন প্রসিডিউর স্টেশনে যেটা থাকে যে অনেক সময় পেশেন্ট থাকে, আর অনেক সময় তোমার পেশেন্ট থাকে না, কোশ্চেনে লেখা থাকে সব, সেখান থেকে পিকচার থাকে, সে পিকচার দেখে কোশ্চেন দেখে আনসার করতে হয়। কিন্তু প্রসিডিউর স্টেশনে পেশেন্ট থাকলে যেগুলো বলবা তোমার লেখার সময় সেম থিং, পুরো প্রসিডিউর লিখতে হবে, হ্যাঁ। এটা গেল প্রসিডিউর স্টেশন। এখানে থাকে তোমার স্যাট প্যাটেন্সি টেস্টটা থাকে। এরপরে অনেক সময় থাকে যে স্যাট প্যাটেন্সি টেস্ট পেশেন্টও থাকে, অথবা তোমার লিখাও থাকে। আবার কখনো কখনো থাকে যে SICS এর স্টেপ, মানে স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি, এটার স্টেপ থাকে। এর সাথে রিলেটেড কোশ্চেন থাকে যে মানে ছবি দেয়া থাকবে যেখানে কি স্টেপ নিয়ে আলোচনা করা হচ্ছে। এরপরে যেটা থাকবে যে টনোমেট্রি থাকে। টনোমেট্রি 2 ধরনের, হ্যাঁ, একটা শিওর টনোমেট্রি পিকচার থাকতে পারে, আর একটা অ্যাপ্লানেশন টনোমেট্রি পিকচার থাকতে পারে। এগুলো সবটা আমি তোমাদের দেখায় দিব কি কি। অপটিক্স থেকে যেটা থাকে যে তোমার মায়োপিয়ার কোশ্চেন থাকে, হাইপারমেট্রোপিয়ার কোশ্চেন থাকে, এগুলো ছবি থাকে। ছবির পরে তোমার তার সাথে রিলেটেড কোশ্চেন থাকে, হয়তো বা একটা মায়োপিক আয়ের ছবি দেয়া থাকলো বা একটা হাইপারমেট্রোপিক আয়ের ছবি দেয়া থাকলো, এর সাথে রিলেটেড কোশ্চেন থাকে যে মায়োপিয়ার ট্রিটমেন্ট কি বা হাইপারমেট্রোপিয়ার ট্রিটমেন্ট কি। এরপরে যেটা থাকবে যে কমপ্লিকেশন কি হতে পারে, মায়োপিক পেশেন্টের কি হতে পারে, হাইপারমেট্রোপিক পেশেন্টের কি হতে পারে, এরকম। এরপরে থাকে লেন্স আইডেন্টিফিকেশন। ট্রায়াল ফ্রেমে যে লেন্স গুলো থাকে, এই লেন্স গুলো আইডেন্টিফিকেশন, হ্যাঁ, তোমার কনভেক্স স্ফেরিক্যাল, কনকেভ স্ফেরিক্যাল, তারপরে সিলিন্ড্রিক্যাল লেন্স, কনভেক্স সিলিন্ড্রিক্যাল, এরপরে থাকে কনকেভ সিলিন্ড্রিক্যাল, হ্যাঁ। এই লেন্স গুলো আইডেন্টিফিকেশন থাকে, এর সাথে রিলেটেড কোশ্চেন থাকে যে এই ইনস্ট্রুমেন্টটা তুমি কিসে ইউজ করবা, ট্রিটমেন্ট কিসে, এর সাথে যেটা যে সাপোজ তুমি কনভেক্স স্ফেরিক্যাল দিলা, হাইপারমেট্রোপিয়া রিলেটেড কোশ্চেন থাকে। এর বাইরে যেটা থাকে প্যাথোলজিক্যাল মায়োপিয়া থেকে প্রায় একটা কোশ্চেন থাকে, আর থাকে তোমার ল্যাসিক নিয়ে একটু কোশ্চেন থাকে, হ্যাঁ। এই কয়টা জিনিস থাকে। 2 নম্বর স্টেশন গেল। ফটোগ্রাফে থাকে তোমার ছবি দেয়া থাকে। ছবিতে তোমার যেটা থাকে যে একটা কনজেনিটাল টোসিস বা একটা টোসিসের, যে কোনো টোসিসের ছবি দেয়া থাকে, সাথে টোসিসের আইডেন্টিফিকেশন করবা, টোসিসের ডেফিনিশন কি হবে। এরপরে থাকে যে যদি চাইল্ড হয়, চাইল্ড হইলে যদি কনজেনিটাল টোসিস হয় তাহলে তার কমপ্লিকেশন কি হতে পারে, হ্যাঁ, এই কোশ্চেন গুলো থাকে। এরপরে ক্যালাজিয়নের ছবি দেয়া থাকে, টেরিজিয়ামের ছবি দেয়া থাকে, একই কোশ্চেন যে আইডেন্টিফিকেশন করো এটার কমপ্লিকেশন কি হতে পারে, ট্রিটমেন্ট কি। 4টা স্টেম থাকে, তো প্রতিটা স্টেশনে 4টা স্টেম থাকে। তো এই কোশ্চেন গুলো এর সাথে রিলেটেড, হ্যাঁ। ফটোগ্রাফে তাহলে বললাম টোসিস বললাম, আর একটা থাকে, আর কি কি বললাম, টেরিজিয়াম আর ক্যালাজিয়ন। একটা আছে তোমার হলো হোয়াইট পিপিলারি রিফ্লেক্স, যেটা লিউকোকোরিয়া, হ্যাঁ, হোয়াইট পিপিলারি রিফ্লেক্সের একটা কোশ্চেন থাকবে, ঠিক আছে। হোয়াইট পিপুলারি রিফ্লেক্সের ওখানে ডায়াগনোসিস, এরপরে ডিডি কি হইতে পারে সেটা ম্যানেজমেন্ট কি। এটা গেল ফটোগ্রাফ। ইনস্ট্রুমেন্ট আমি দেখায় দিব। আর ইমেজিং এর মধ্যে তোমার এক্সরে থাকতে পারে, মেইনলি এক্সরে আমরা দিই না, সিটি স্ক্যানটা দিই তোমাদের, হ্যাঁ, সিটি স্ক্যানের ইমেজ কিছু। তো আসো আজকে আমি পড়ার মধ্যে ঢুকি, এটা হলো ইন্ট্রোডাক্টরি কথা, এগুলো আমি তোমাদের ডিটেইলস পড়াবো। অপটিক্স থেকে দেখো যে এইগুলো সাধারণত কাজ করে এই টপিকস গুলো, হ্যাঁ, যে লেন্স আইডেন্টিফিকেশন মায়োপিয়া থেকে, হাইপারমেট্রোপিয়া থেকে, আর এই মায়োপিয়া হাইপারমেট্রোপিয়ার সাথে ল্যাসিক। এখন দেখো লেন্স আইডেন্টিফিকেশন, কনভেক্স স্ফেরিক্যাল ট্রায়াল লেন্স, যে কথাগুলো বলছিলাম আমি তোমাদের, দেখো তোমাদের এরকম একটা পিকচার থাকবে, হ্যাঁ,
পিকচার থেকে ধরো নাম্বার 1 এ থাকবে বা এ দিয়ে থাকবে যে আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট, তখন লিখবা তোমরা যে কনভেক্স স্ফেরিক্যাল ট্রায়াল লেন্স। ঠিক আছে? কিভাবে বুঝবা? এই যে প্লাস একটা সাইন আছে, প্লাস সাইনটা হলো কনভেক্স লেন্সের সাইন। এরপরে যে কোনো পাওয়ার থাকতে পারে, হ্যাঁ? প্লাস আমার কার্সর দেখো, ফলো করো, হ্যাঁ? প্লাস সাইনের পরে যে কোনো একটা পাওয়ার থাকতে পারে। আর ইউজুয়ালি তোমার স্ফেরিক্যাল লেন্সে আমরা যেগুলো ইউজ করি আমাদের দেশে সবগুলোর সাথে এরকম একটা হ্যান্ডেল থাকে। সিলিন্ড্রিক্যাল লেন্সে এই হ্যান্ডেলটা থাকে না। কিন্তু তোমার হ্যান্ডেল যে থাকবে স্ফেরিক্যাল লেন্সে সবসময় এটা ম্যান্ডেটরি না। অনেক স্ফেরিক্যাল লেন্সে হ্যান্ডেলটা থাকে না। তাহলে স্ফেরিক্যাল লেন্স তুমি কিভাবে বুঝবা? একটা তোমার প্লাস সাইন থাকবে কনভেক্স লেন্সে, আর কনকেভ করে লিখে দিলা এই নাম্বার স্ফেরিক্যাল ট্রায়াল লেন্স, হ্যাঁ? এরপর লিখবা, কালকে এগুলো বলছিলাম যে আজকে হালকা করে বলি যে ইমেজ অফ অবজেক্ট মুভস অপোজিট ডিরেকশন। এটা পরে তোমাদের পিকচার দেখাবো আমি। ইমেজটা ম্যাগনিফাইড হবে, অপোজিট ডিরেকশনে মুভ করবে। আর স্ফেরিক্যাল লেন্সের ক্রাইটেরিয়া হলো স্ফেরিক্যাল লেন্সে কোনো ইমেজ ডিস্টরশন হয় না। এই তিনটা, হ্যাঁ? নাম্বার কোশ্চেনে ধরো এটা থাকলো, সি নাম্বার কোশ্চেনে হয়তো বা থাকবে যে পরে দেখো কনভেক্স সিলিন্ড্রিক্যাল ট্রায়াল লেন্স। এখানে দেখো হ্যান্ডেলটা নাই, ওইখানে যে হ্যান্ডেলটা ছিল এখানে সেই হ্যান্ডেলটা নাই। এই যে এখানে একটা হ্যান্ডেল ছিল, এখানে সেই হ্যান্ডেলটা নাই। আর এই বরাবর দেখো, এই যে এটাকে বলা হয় এক্সিস। যারা স্পেকটেকল ইউজ করো তারা আরো ভালো জানবা। এই যে একটা হোয়াইট মার্কিং আছে, এটা একটা হোয়াইট মার্কিং আছে। তো সিলিন্ড্রিক্যাল লেন্সের সাথে তোমার স্ফেরিক্যাল লেন্সের ডিফারেন্সিয়েশন যেটা, সাপোজ এটা প্লাস 1.75 পাওয়ারের একটা লেন্স, গ্লাসের সবখানে নাই, হ্যাঁ? পুরো মার্কিং থাকে, এই এক্সিসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পাওয়ারটা থাকে। দ্যাট মিন্স এই কনভেক্স স্ফেরিক্যাল লেন্সের পাওয়ারটা আছে এর সাথে 75 পাওয়ারটা আছে। এই মার্কিংটা দেখো স্ফেরিক্যাল লেন্সে থাকে না, হ্যাঁ? স্ফেরিক্যাল লেন্সে এরকম কোনো মার্কিং নাই। এটার মানে এখানে যে প্লাস 3.50 এই পাওয়ারটা, এই মাঝখানে যে গ্লাসটা, এই গ্লাসটার পুরা সারফেস জুড়ে একই পাওয়ার আছে। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এরপরে দেখো যে ইমেজ যেহেতু কনভেক্স লেন্সের নাম্বার 1 নাম্বার 2 পয়েন্ট সেম, এখানে নাম্বার 3 পয়েন্টে এসে ডিফারেন্সিয়েশনটা যে এখানে ইমেজটা ডিস্টর্টেড হবে, হ্যাঁ? আর ওইখানে ইমেজটা ডিস্টর্টেড হইতো না। ডিস্টর্টেড ইমেজটা কেমন হয় এটা আমি তোমাদের পিকচারে দেখাই দিব পরে, হ্যাঁ? এটা ইউজ কি? হাইপারমেট্রোপিক অ্যাস্টিগম্যাটিজম। এটা দেখো কনকেভ স্ফেরিক্যাল ট্রায়াল লেন্স। এই কথাগুলো পুরো এইভাবেই লিখবা, হ্যাঁ? কনকেভ স্ফেরিক্যাল ট্রায়াল লেন্স নাম্বার এ তে যদি থাকে বা 1 এ যদি থাকে যে আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট, তোমরা লিখবা যে কনকেভ স্ফেরিক্যাল ট্রায়াল লেন্স। এটা দেখো কনকেভ লেন্সের কি সাইন কি মাইনাস পাওয়ার থাকে। যেহেতু স্ফেরিক্যাল লেন্স, আমি বলছিলাম যে স্ফেরিক্যাল ট্রায়াল লেন্স গুলোতে ইউজুয়ালি একটা হ্যান্ডেল থাকে, নট ম্যান্ডেটরি যে সব সময় থাকবে। আর এটা মিন করে, এটা ভাইভাতে ধরে যে এটা মিন করে যে পুরো সারফেস জুড়ে তোমার 0.75 পাওয়ারটা আছে, হ্যাঁ? কনভেক্স লেন্সে দেখো ইমেজটা ম্যাগনিফাইড হয়েছে, আর কনকেভ লেন্সে ইমেজটা মিনিফাইড হয়। ওখানে ইমেজটা অপোজিট ডিরেকশনে মুভ করছে, এখানে সেম ডিরেকশনে মুভ করছে। আর 3 নাম্বার পয়েন্টটা সেম, স্ফেরিক্যাল লেন্সের জন্য ইমেজ ডিস্টরশন হয় না,
আর সাথে ইউজ হয়। দেখো কনকেভ সিলিন্ড্রিক্যাল ট্রায়াল লেন্স প্রথম দুইটা পয়েন্ট সেম, 3 নাম্বার পয়েন্ট হচ্ছে ইমেজ ডিস্টরশন হয়। এটা সিলিন্ড্রিক্যাল লেন্স কিভাবে বুঝবা? এই যে একটা এক্সিস দেয়া আছে, মার্কিং করা আছে এক্সিস, হ্যাঁ এক্সিস মার্কিং করা আছে, তার মানে -1.50 ডিগ্রি অ্যাঙ্গেল, তার মানে এই বরাবর আছে। হ্যাঁ তুমি বলো তো এটা কি লেন্স? তাড়াতাড়ি বলো, আজকে আমি একটু তাড়াতাড়ি কনকেভ সিলিন্ড্রিক্যাল ট্রায়াল বলছো। এটাতে ব্ল্যাক কালারটা কি লেন্স আর রেড কালারটা কি লেন্স? কনভেক্স স্ফেরিক্যাল ট্রায়াল লেন্স হচ্ছে ব্ল্যাকটা, আর পিঙ্কটা হলো হচ্ছে কনকেভ স্ফেরিক্যাল। আচ্ছা, ভালো বলছো। এখন যেটা আরেকটা পয়েন্ট বলি, যে তোমরা অনেক সময় বলো বা তোমরা হয়তো বা শিখে আসছো বা কিছু, যে একটা সিলভার কালার হয়, একটা গোল্ডেন কালার হয়, এগুলো কিন্তু কোনো আইডেন্টিফিকেশন পয়েন্ট না। দেখো আমি এই জন্য সিলভার কালার গোল্ডেন কালারের পিকচার গুলো নিই নাই, এই কালার গুলো হয়, ঠিক আছে? সো কালার অফ দি ট্রায়াল ফ্রেম, এটা তোমরা কখনোই বলবা না যে আইডেন্টিফিকেশন পয়েন্ট। এটা তুমি তোমার মনে রাখার জন্য মনে রাখতে পারো, পরীক্ষার হলে এই কথাটা বলো না। হ্যাঁ, এখন দেখো যে স্ফেরিক্যাল লেন্স আইডেন্টিফিকেশন, এই যে আমি তোমাদের বলছিলাম যে একটা ইমেজ অপোজিট ডিরেকশনে যায় কনভেক্স লেন্সে, আর সেম ডিরেকশনে যায় কনকেভ লেন্সে। এখন আমার কার্সারটা বোঝা যায়, এটা হলো ইমেজ, ঠিক আছে? এটা হলো ইমেজ। এই যে এদিকে অর্ধেকটা, মাঝখানে সার্কেলের মধ্যে কিছু নাই, নিচে অর্ধেকটা, ঠিক আছে? এটা হলো ইমেজ। এটা যদি গ্লাসের উপরে ধরো, এই সার্কেলটা যদি তোমার লেন্স হয়, এটা হলো লেন্সের পিছনে সাপোজ একটা কাগজে দাগ দেয়া আছে, এরকম একটা স্ট্রেট লাইন দেয়া আছে। এখন তোমার দেখো লেন্সটা মুভ করতেছে লেফট সাইডে, সাথে লেন্স মুভ করছে লেফট সাইডে আর ইমেজটা মুভ করছে রাইট সাইডে। তোমরা বলো তো যে ফার্স্ট পিকচারটা কিসের আর সেকেন্ড পিকচারটা কিসের? আচ্ছা, ভেরি গুড। আর থার্ড পিকচার যেটা, যে ইমেজ ডিস্টরশন হইছে কি হয় নাই, 3 নাম্বার পয়েন্ট, এটা আমি তোমাদেরকে একটু পরে ছবি দেখাচ্ছি। হ্যাঁ, এটা এই জায়গায় বুঝতে পারাটা কঠিন তোমাদের জন্য। হ্যাঁ, এই যে দেখো সিলিন্ড্রিক্যাল লেন্সে যে ইমেজটা ডিস্টরশন হয়, ডিস্টরশন মানে এইরকম, যখন তুমি লেন্সটাকে নিয়ে এভাবে সব ডিরেকশনে, ইন অল ডিরেকশন মুভ করবা, ডানে বামে সামনে পিছনে, তখন ধরো সাপোজ এই ডিস্টর্ট লেখাটা তো এরকম ছিল না, ডিস্টর্ট লেখাটা সোজা ছিল, এই জিনিসটা ভেঙে চুরে যাবে, দুমড়ায় মুচড়ায় যাবে, বা এখানে দেখো স্ট্রেট লাইন গুলো একভাবে নাই, স্ট্রেট লাইন গুলো আঁকা বাঁকা হয়ে গেছে। তো এই জিনিসটাকে বলা হয় ইমেজ ডিস্টরশন, যেটা তোমাদের লেন্স আইডেন্টিফিকেশনের 3 নাম্বার পয়েন্ট। হ্যাঁ, এখন আসো হাইপারমেট্রোপিয়া। এটা ছবি দেখে তোমরা বুঝতেছো, আজকে আরো রিফ্র্যাক্টিভ এরর স্যার পড়াইছেন, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে গেছে, যেহেতু ইমেজটা রেটিনার পিছনে হচ্ছে, ঠিক আছে? ইমেজটা রেটিনার পিছনে হচ্ছে। দেখো এখানে বোঝা যাচ্ছে ইমেজটা রেটিনার পিছনে হচ্ছে। তো আইডেন্টিফাই দ্য পিকচার, তখন লিখবা যে তোমরা হাইপারমেট্রোপিয়া, দিস পিকচার শোস হাইপারমেট্রোপিক ইনফ্রাক্টিভ, যেটা একটা লিখে ফেলে। হ্যাঁ, হাইপারমেট্রোপিয়া। এরপরে ইউজুয়ালি সেকেন্ড পিকচারটা, যে সেকেন্ড কোশ্চেনটা যেটা থাকে, এরপরে তোমরা হাইপারমেট্রোপিয়ার ডেফিনিশন করবা, হাইপারমেট্রোপিয়ার সাইন সিম্পটম কি সেগুলো করবা। আমাকে একটু সময় দাও। এরপরে তোমরা যেটা হাইপারমেট্রোপিয়ার ডেফারে কোশ্চেন, সাইন সিম্পটমের পরে ট্রিটমেন্ট, এগুলো স্যাররা রিটেন বা ভাইবার জন্য পড়ে ফেলছেন, এর জন্য আমি অস্পিতে আনি নাই, আনলে বেশি লেন্দি হয়ে যায়, কভার করা যায় না। এরপরে ট্রিটমেন্ট যেটা, যে দুইটা ট্রিটমেন্ট, একটা হলো স্পেকটাকল কারেকশন আর একটা কন্টাক্ট লেন্স আর লেসিক, এই তিনটা অপশন আছে। স্পেকটাকল কারেকশনটা আমরা হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে আগেও বলে আসছি তোমাদের, কনভেক্স লেন্সের যে হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে ইউজ করা যায়। এখানে দেখো স্পেকটাকল কারেকশন বাই কনভেক্স লেন্স, এভাবেই লিখবা, শুধু স্পেকটাকল কারেকশন লিখো না। হ্যাঁ, এরপরে কন্টাক্ট লেন্স ইউজ করা যায়, লেসিক করা যায়। এরপরে একটা কোশ্চেন
প্রায়ই আসে যে হাইপারমেট্রোপিক একটা পেশেন্টে এখন ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা লেখা আছে, কনভার্জেন্ট স্ক্রিন, ব্লেফারাইটিস, গ্যালাজিওনিস্টাই, অ্যামব্লিওপিয়া। হ্যাঁ, তাহলে হাইপারমেট্রোপিক, এটা মনে রাখবা যে হাইপারমেট্রোপিক আইটা স্মল হয় সাইজে। হ্যাঁ, সাইজে স্মল হওয়ার কারণে এটার সাথে এটা মনে রাখবা যে অ্যাঙ্গেলটা ন্যারো হয়। যেহেতু সাইজটা ছোট হয়ে যায় তাহলে সব স্ট্রাকচার গুলো একটু কনজেস্টেড হয়ে যায়, সেজন্য অ্যাঙ্গেলটা ন্যারো হয়। এরপরে স্ক্রিনটা কি হবে? কনভার্জেন্ট স্ক্রিন হবে। কনভার্জেন্ট স্ক্রিন মানে কি বলতো? আইবল কোন দিকে ডেভিয়েটেড থাকবে? একজন সেন্টারের দিকে ম্যাম। সেন্টারের দিকে। আচ্ছা, আরেকজন একটু মডিফাই করবা কেউ? কনভার্জেন্ট স্ক্রিন মানে সেন্টারে থাকা মানে আইবল তোমার প্রাইমারি পজিশনে থাকবে, আর কনভার্জেন্ট স্ক্রিন মানে নেজালি ডেভিয়েটেড হবে। ঠিক আছে, মিডিয়ালি আসবে, মিডিয়াল রোটেশন। হ্যাঁ, নেজালি ডেভিয়েটেড হবে। তাহলে হাইপারমেট্রোপিয়া কমপ্লিকেশন একটা কি পড়লা যে ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা, আর একটা কি কনভার্জেন্ট স্ক্রিন। এর সাথে ব্লেফারাইটিস, গ্যালাজিওনিস্টাই এগুলো তোমাদের মনে থাকবে, কিন্তু পরীক্ষার হলে এই দুইটা গন্ডগোল করে ফেলো, কোনটাতে ন্যারো অ্যাঙ্গেল, কোনটাতে কনভার্জেন্ট স্ক্রিন। এটা ছবিটা দেখো, ইমেজটা রেটিনার সামনে ফরমেশন হয়ে গেছে। হ্যাঁ, তো এটা কি? মায়োপিক আই। তোমরা জানো মায়োপিয়ার ডেফিনিশন করবা, সাইন সিম্পটম করবা। এরপর ট্রিটমেন্ট অপশনটা আসো। ট্রিটমেন্ট অপশন কি? যে অপটিক্যাল হইতে পারে, সার্জিক্যাল হইতে পারে। অপটিক্যাল এখানে হাইপারমেট্রোপিয়াতে ছিল কনভেক্স লেন্স, এখানে হলো কনকেভ লেন্স। কন্টাক্ট লেন্স দুই জায়গাতেই আছে, ল্যাসিক দুই জায়গাতেই আছে। হ্যাঁ, মায়োপিয়াতে দেখো ল্যাসিক আছে, ল্যাসিক আছে, পিআরকে আছে। এরপর ক্লিয়ার লেন্স এক্সট্রাকশন, ফ্যাকিক আইওল ইমপ্লান্টেশন, either in anterior chamber or posterior chamber। এই জায়গাটাতে একটা কোশ্চেন একটু তোমাদের বলে রাখি, ভাইবা বোর্ডে ধরে স্যার, রাইট? 20 পরের পেজটা পরে তোমরা সিম্পল মায়োপিয়ার ক্রাইটেরিয়া পড়ে ফেলবা। রিফ্র্যাক্টিভ এরর স্যার পড়াইছেন, তার মধ্যে নিশ্চয়ই এটা পড়াইছেন। হ্যাঁ, আর প্যাথোলজিক্যাল মায়োপিয়ার ক্রাইটেরিয়া। মায়োপিয়ার কোশ্চেন থাকলে তোমার ছবি থাকবে যে আইডেন্টিফাই দ্য ইমেজ, এরপরে তোমার ডেফিনেশন আসতে পারে, সাইন সিম্পটম আসতে পারে, ট্রিটমেন্ট আসে, অথবা আসে রাইট ডাউন 4 ক্রাইটেরিয়া অফ প্যাথোলজিক্যাল মায়োপিয়া, ট্রিটমেন্ট অফ প্যাথোলজিক্যাল মায়োপিয়া, ট্রিটমেন্ট অফ মায়োপিয়া, কমপ্লিকেশন অফ প্যাথোলজিক্যাল মায়োপিয়া, এগুলো যে কোনোটাই আসতে পারে। হ্যাঁ, থাকতে পারে কর্নিয়াল আর্চ, ডিপ অ্যান্টেরিয়র চেম্বার, পোস্টেরিয়র কর্টিক্যাল ক্যাটারাক্ট থাকতে পারে, পোস্টেরিয়র ভিট্রিয়াস ডিটাচমেন্ট থাকতে পারে, অপটিক ডিস্ক ফেল হতে পারে, টেম্পোরাল ক্রিসেন্ট থাকতে পারে, ফান্ডাসটা টেসেলেটেড হতে পারে, রেটিনাতে ম্যাকুলার হোল পাওয়া যেতে পারে, ল্যাটিস ডিজেনারেশন পাওয়া যেতে পারে, ফাস্টার ফুক্স স্পট। এগুলোর মধ্যে 3-4টা তোমরা মনে রাখবা। 3-4টা পড়লে পরীক্ষার হলে যে একটা মনে পড়বে, এই জন্য 4-5টা পড়বা যাতে 2-3টা মনে থাকে পরীক্ষার হলে যে। হ্যাঁ, এগুলো ক্রাইটেরিয়া প্যাথোলজিক্যাল মায়োপিয়া। এরপর দেখো কমপ্লিকেশন কি কি হয়। আমি তোমাদের হাইপারমেট্রোপিয়াতে বলছি যে ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা হয়, আর মায়োপিয়াতে প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা হয়। হ্যাঁ, মায়োপিয়াতে বলছিলাম যে আইবলটা ইউজুয়ালি লার্জ হয়, স্পেশালি প্যাথোলজিক্যাল মায়োপিয়ার ক্ষেত্রে। হ্যাঁ, আইবলটা ইউজুয়ালি লার্জ হয়। তো এখানে যেহেতু লার্জ হয়, বড় জিনিস, তাহলে সবকিছু ওইটাতে কনজেস্টেড ছিল, এগুলোতে ওয়াইডলি সেপারেটেড থাকবে। তো এটা মনে রাখবা যে প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা হয়। পোস্টেরিয়র স্টাফাইলোমা হতে পারে, কমপ্লিকেটেড ক্যাটারাক্ট, ভিট্রিয়াস লিকুইফেশন, রেটিনাল ডিটাচমেন্ট। ওইখানে ছিল কনভার্জেন্ট স্ক্রিন, এখানে ডাইভারজেন্ট স্ক্রিন। ডাইভারজেন্ট স্ক্রিন মানে আইবলটা ল্যাটারালি ডেভিয়েটেড থাকবে। ঠিক আছে, আমি কি বেশি তাড়াতাড়ি যাচ্ছি? ম্যাডাম ঠিক আছে। আচ্ছা, স্লো যেতে হইলে বলো, আমি একটু তাড়াতাড়ি করছি যেহেতু একটা ক্লাস মিস হয়ে গেছে। তাহলে দেখো যে এগুলোর সাথে আরেকটা কোশ্চেন থাকে, ক্রাইটেরিয়া অফ ল্যাসিক পেশেন্ট। তাহলে এই 2-3টা ক্রাইটেরিয়া মনে রাখবা। যে রিফ্র্যাক্টিভ পাওয়ার অ্যাটলিস্ট অন ইয়ার স্টেবল থাকতে হবে, মানে তার যদি রিফ্র্যাক্টিভ পাওয়ার সাপোজ -8 হয়, তাহলে এটা অ্যাটলিস্ট লাস্ট অন ইয়ার ধরে -8 থাকতে হবে, অথবা আমরা 0.5 পর্যন্ত তোমার ডেভিয়েশন অ্যালাউ করি। মানে
-8 যদি হয়, তার গত 6 মাসে -7.5 থেকে -8.5 এর মধ্যে রিফ্র্যাক্টিভ পাওয়ারটা ওঠানামা করতে পারবে। 0.5 পর্যন্ত ডেভিয়েশন আমরা অ্যালাউ করি। হ্যাঁ, Patient- আচ্ছা, তোমরা যারা একটু আনমিউট হইও না, হ্যাঁ, সাউন্ড হলে সমস্যা হয়। তারপর দেখো যে পেশেন্টের এজ 18 ইয়ার্স হয়, এটা অনেক বইয়ে লেখা আছে যে 21 ইয়ার্স, তোমরা 18ও লিখতে পারো, এটা টেক্সট বুক থেকে নেওয়া। হ্যাঁ, এর সাথে আসবে যে পেশেন্টের কোনো ওকুলার প্যাথোলজি থাকতে পারবে না। ওকুলার প্যাথোলজি কি? সাপোজ প্যাথোলজিক্যাল মায়োপিয়া, তার রেটিনাল ডিজেনারেশন আছে, ম্যাকুলার হোল আছে, এই পেশেন্টকে আমরা ল্যাসিকের জন্য আইডিয়াল পেশেন্ট নিব না। হ্যাঁ, এখন ল্যাসিক দিয়ে দেখো কতটুকু কারেকশন করা যায়। মায়োপিয়ার ক্ষেত্রে আমরা -12 ডায়োপ্টার পর্যন্ত কারেকশন করি। হ্যাঁ, হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে +4 ডায়োপ্টার পর্যন্ত, অ্যাস্টিগমেটিজমের ক্ষেত্রে 5 ডায়োপ্টার পর্যন্ত কারেকশন করতে পারি। তো এই জায়গায় তোমাদের একটা কোশ্চেন ভাইবা বোর্ডে ধরে, যে একটা সিনারিও দেয়, যারা ভালো পারো তাদেরকে বিশেষ করে এটা ধরে, যে একটা সিনারিও দেয় যে একটা ফিমেল -20 ডায়োপ্টার লেন্স ইউজ করে। হ্যাঁ, তো এই পেশেন্টের কি তুমি ল্যাসিক করবা? একজন বলো। করবো যা না ইচ্ছা বল। হ্যাঁ, করবো না ম্যাডাম। করবা না, কেন করবা না? ম্যাডাম লেসিকের মানে ক্রাইটেরিয়াতে মানে এখানে আছে আচ্ছা, ভেরি গুড, ল্যাসিকের ক্রাইটেরিয়াতে পড়ে না। মায়োপিয়া আমরা -12 ডায়োপ্টার পর্যন্ত কারেকশন করতে পারি ল্যাসিক দিয়ে। তাহলে এই পেশেন্টের যদি আমি ল্যাসিক করি, তাহলে তার -8 ডায়োপ্টারের লেন্স পরেও ইউজ করতে হবে, অপারেশনের পরে ইউজ করতে হবে। সো আমরা এটা মানে তাকে ল্যাসিকের আইডিয়াল পেশেন্ট বলবো না। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে ম্যানেজমেন্ট কি হবে আমার? অপটিক্যাল ম্যানেজমেন্ট। অপটিক্যাল ম্যানেজমেন্ট ঠিক আছে, সে গ্লাস নিতে চাচ্ছে না, আর এত -20 ডায়োপ্টার মানে অনেক মোটা লেন্স নিতে চাচ্ছে না। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে তোমাদের ম্যানেজমেন্টে যে একটু বলছি আমি, ক্লিয়ার লেন্স এক্সট্রাকশন। হ্যাঁ, এই যে লাস্ট দুইটা, একটা হলো ক্লিয়ার লেন্স এক্সট্রাকশন আর একটা হলো ফ্যাকিক আইওএল ইমপ্ল্যান্টেশন। ক্লিয়ার লেন্স এক্সট্রাকশন মানে তোমার ইন্ট্রাওকুলার লেন্সের পাওয়ার কত ইউজুয়ালি? 17D +16 +17 এরকম এভারেজ। হ্যাঁ, তো এটা হলো প্লাস পাওয়ার কিন্তু। হ্যাঁ, এখন তুমি যদি সাপোজ সে -20 ইউজ করে, সেখান থেকে যদি তুমি +16 মাইনাস করো, তাহলে তার গ্লাসের থিকনেসটা কমে যাচ্ছে, এরপরে সে -4 ডায়োপ্টার লেন্স ইউজ করবে। হ্যাঁ, এটা তাহলে ক্লিয়ার লেন্স এক্সট্রাকশন একটা হতে পারে তার জন্য বেনিফিশিয়াল, আর একটা কি ফ্যাকিক আইওএল ইমপ্ল্যান্টেশন, মানে তার যে ক্রিস্টালাইন লেন্স আছে, তার যে নরমাল লেন্স আছে, এই লেন্সটা থাকবে, আমরা এটাকে এক্সট্রাকশন করব না, এর সাথে আমরা আরেকটা ইন্ট্রাওকুলার লেন্স লাগাই দেব, ইদার ইন অ্যান্টেরিয়র চেম্বার অর ইন পোস্টেরিয়র চেম্বার। হ্যাঁ, এই কোশ্চেনটা ভাইভাতে ধরে, এটা অস্পিতে আসে না, ভাইভাতে ধরে। আরেকটা দেখো, এটা কি মনে হচ্ছে লেখাই আছে, এটাও একই ভাবেই থাকে যে আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট, তোমরা তখন বলবা আর্টিফিশিয়াল ইন্ট্রাওকুলার লেন্স, বলবা মানে খাতায় লিখবা। এরপরে আসে যে এটার পার্টস কি কি থাকতে পারে, এটার ফাংশন কি কি। হ্যাঁ, পার্টস কি কি? একটা অপটিক পার্ট, একটা হ্যাপটিক পার্ট। হ্যাঁ, দেখো এই যে মাঝখানে যে পার্টটা, এটা হলো গিয়ে অপটিক্যাল পার্ট, আর দুই পাশে যে দুইটা হাতের মতো বের হয়ে আছে, এটা হলো হ্যাপটিক। অপটিক্যাল পার্ট দিয়ে আমরা ভিশনে হেল্প করে, হেল্পস ইন ভিশন, আর হ্যাপটিক হলো গিয়ে তোমার সাপোর্টিভ ফাংশন দেয়, এটা দিয়ে ধরে রাখে জিনিসটা ব্যাগের মধ্যে স্টেবল থাকে। এটা দেখো দুইটা ছবি দিছি আমি। হ্যাঁ, এটা হলো গিয়ে তোমার রিজিড লেন্স, যেটা আমরা SICS করলে দিই। হ্যাঁ, আর এটা হলো ফোল্ডেবল লেন্স। ফোল্ডেবল লেন্সটা আমরা সাধারণত ফ্যাকো সার্জারিতে দিই। হ্যাঁ, ফ্যাকো ইমালসিফিকেশন করলে, স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি, তো এখানে অনেক ছোট ইনসিশন থাকে, এই লেন্সটা ফোল্ড করা যায়, ফোল্ড করে আমরা কার্টিজ বলি, সিরিঞ্জের মতো দেখতে কার্টিজ বলি,
ওই কার্টিজের মধ্যে এই লেন্সটা ঢুকায় ওই ইনসিশন পয়েন্ট 2.8 বা 3.2 যেটা ফ্যাকো মেশিনের যে ডায়ামিটার সেটা অনুযায়ী, টিপের ডায়ামিটার অনুযায়ী যে ইনসিশন দেয় সেটা দিয়ে এটা ঢুকানো যায়। হ্যাঁ, এই জন্য এটা যেহেতু ফোল্ড করা যায়, রাইট সাইডেরটা ফোল্ডেবল লেন্স, আর লেফট সাইডেরটা ফোল্ড করা যায় না, এটা হলো ডিজিট লেন্স। এখন দেখো ডিজিট লেন্স ইউজের এগুলো বলে ফেলছি, পার্টস কি, অপটিক বলছি, হ্যাপটিক বলছি, ফাংশন বলছি, অপটিক্যাল পার্ট হেল্পস ইন ভিশন, আর হ্যাপটিক গিভস সাপোর্ট টু দ্য লেন্স, এগুলো বলে ফেলছি। পরেরটাতে দেখো, এর সাথে একটা অ্যাসোসিয়েটেড কোশ্চেন প্রায়ই আসে যে তোমার যদি অ্যান্টেরিয়র চেম্বারে তুমি লেন্স ইমপ্ল্যান্ট করো তাহলে কি কমপ্লিকেশন হইতে পারে। হ্যাঁ, অ্যান্টেরিয়র চেম্বারে যদি লেন্স ইমপ্ল্যান্ট করো সেক্ষেত্রে ইউজিএইচ সিনড্রোম হয়। তোমরা ইউজিএইচ শব্দটা যদি পরীক্ষার হলে খাতায় লিখো, সাথে পুরো অ্যাব্রিভিয়েশনটা লিখে দিও। হ্যাঁ, ইউভাইটিস গ্লুকোমা হাইফিমা। অ্যান্টেরিয়র চেম্বার মানে আইরিশের সামনে বসানো হয় লেন্সটা। আইরিশের সাথে যেহেতু ব্লাড ভেসেল আছে, সার্কুলেশন আছে, লেন্সের ফ্রিকশন হয়, এই যে ইউভাইটিস হয়, গ্লুকোমা হয়, হাইফিমা হয়। ঠিক আছে, আর আরেকটা কমপ্লিকেশন কি, এটা সাধারণত রিজিড লেন্সের সাথে বেশি হয়। পোস্টেরিয়র ক্যাপসুলার অপাসিফিকেশন এটা থাকে, যে হোয়াট ইজ পোস্টেরিয়র ক্যাপসুলার অপাসিফিকেশন বা রিজিড লেন্স দিলে কমপ্লিকেশন কি হতে পারে। হ্যাঁ, রিজিড লেন্সের সাথে সাধারণত পোস্টেরিয়র ক্যাপসুলার অপাসিফিকেশনটা বেশি হয়। তো এটা ডেফিনেশন কি, যে এটা may be defined as condition where posterior capsule become hazy or opaque usually after cataract surgery। এটাকে এই জন্য সেকেন্ড ক্যাটারাক্ট বলা হয়। ক্যাটারাক্ট সার্জারির পরে এটা আসে। এর সাথে একটা কোশ্চেন আসে যে ট্রিটমেন্ট কি, এটা এনডিএ গ্লেজার ক্যাপসুলোটমি। ঠিক আছে, তাহলে অপটিক্স থেকে সাধারণত এই কয়টা টপিকস এর মধ্যেই কোশ্চেন থাকে। অপটিক্স থেকে তোমাদের কোনো যদি কোশ্চেন থাকে বলতে পারো। আমি কি পরের টপিকসে চলে যাব? জি ম্যাম। আচ্ছা, তাহলে এরপরে তোমার ফটোগ্রাফ থেকে একটা কোশ্চেন থাকে। হ্যাঁ, ফটোগ্রাফ থেকে এরকম একটা ছবি দেয়া থাকে, তোমার আইডেন্টিফিকেশন অফ দি পিকচার অফ দি ফটোগ্রাফ, এরপরে আসবে প্রবাবল ডায়াগনোসিস কি, এরপরে আসবে তোমার ডায়াগনোসিসের ফেভারে হয়তো বা সাইন সিমটম কি, ট্রিটমেন্ট কি বা কমপ্লিকেশন কি, যে কোনোটাই আসতে পারে। হ্যাঁ, তো দেখো এরকম থাকলে তোমার যদি আসে যে পিকচারে কি দেখাচ্ছে, তাহলে তোমরা বলবে লিউকোকোরিয়া। লিউকোকোরিয়া বানানটা প্রায় 50% স্টুডেন্ট ভুল করো। তোমরা একটু দেখে নাও লিউকোকোরিয়া বানানটা, একটা কে আছে একটা সি আছে, দুইটা কে না বা দুইটা সি না। হ্যাঁ, লিউকোকোরিয়া বানানটা দেখে নিও। এরপরে অনেক সময় থাকে যে লিউকোকোরিয়া ডেফিনেশন কি। হ্যাঁ, এটা হোয়াইট পিপলারি রিফ্লেক্সকে লিউকোকোরিয়া বলা হয়। তো এরকম যদি একটা পিকচার থাকে, তোমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি কি হতে পারে। নাম্বার 1, আমরা যে 75% কেসেস চিন্তা করব, যদি পেডিয়াট্রিক গ্রুপ হয় তাহলে তোমার কনজেনিটাল ক্যাটারাক্ট অথবা ডেভেলপমেন্টাল ক্যাটারাক্ট। এরপরে যেটা আছে রেটিনোব্লাস্টোমা, সেকেন্ড অপশন। এন্ডোফথালমাইটিস হতে পারে, কোস্ট ডিজিজ হতে পারে, আর একটা পারসিস্টেন্ট হাইপারপ্লাস্টিক প্রাইমারি ভিট্রিয়াস, এগুলো। হ্যাঁ, তো তোমরা যেটা থাকে এই যে এই জায়গায় যে হোয়াইটিশ রিফ্লেক্স দেখতেছো, আমরা দুইটা আনসারই তোমাদের এই কোশ্চেনটা দিলে গ্রহণ করি, দুইটাই। এই যে হোয়াইটিশ রিফ্লেক্সটা দেখছো, হ্যাঁ, এই হোয়াইটিশ রিফ্লেক্সটা এই জায়গায় দেখো মোটামুটি হোয়াইটিশই লাগছে। রেটিনোব্লাস্টোমার ক্ষেত্রে এটা একটু রেডিশ কালার আসে, সব সময় যে আসে তা না, তবে এটার মতো এত হোয়াইট হয় না, একটু রেডিশ কালার আসে। তো তোমরা যারা রেটিনোব্লাস্টোমা ডিডি করে ট্রিটমেন্টটা লিখবা সেটাও কারেক্ট, যারা কনজেনিটাল ডিডি করে, কনজেনিটাল ক্যাটারাক্ট ডিডি করে লিখবা সেটাও কারেক্ট। হ্যাঁ, এটা কি দেখো তো, কনজেনিটাল টোসিস লেখাই আছে। হ্যাঁ, ফটোগ্রাফ শোয়িং কনজেনিটাল টোসিস কোন আইয়ের এটা? লেফট লেফট আই। আই। কনজেনিটাল টোসিস কিভাবে বুঝলাম? তাহলে লিখবা কনজেনিটাল টোসিস অফ লেফট সাইড। হ্যাঁ,
তারপরে কনজেনিটাল ক্টোসিস কিভাবে বুঝলাম? তাহলে কনজেনিটাল ক্টোসিসের 6-7টা ক্রাইটেরিয়া আছে, হ্যাঁ, সেগুলো পড়বা, এগুলো তোমাদের রিটেনেও আসে। এখানে আমি যেভাবে বুঝলাম এই পেশেন্টটার নাই, এই জায়গায় যে দেখো আপার লিড ক্রিজ, এই জায়গায় আপার লিড ক্রিজটা অলমোস্ট নাই বললেই চলে, এদিকে একটু ফেইন্ট আছে, এদিকে নাই বললেই চলে, হ্যাঁ। তাহলে কনজেনিটাল ক্টোসিসে আপার লিড ক্রিজটা অ্যাবসেন্ট অর ফেইন্ট থাকে। এই পিকচার দেখে তোমার এতটুকুই ফাইন্ডিংস, হ্যাঁ। এই পিকচার দেখে আর কিছু বোঝা যাচ্ছে না যে এটা একটা পেডিয়াট্রিক এজ গ্রুপের, এটা বোঝা যাচ্ছে না যে কনজেনিটাল ক্টোসিস ইউজুয়ালি বাইল্যাটারাল হয়, এই পেশেন্টের ক্ষেত্রে ইউনিল্যাটারাল, তার ফোরহেড রিঙ্কলিং আছে কি নাই এটা বোঝা যাচ্ছে না, তারপরে তোমার তার চিন এলিভেশন আছে কি নাই এগুলো বোঝা যাচ্ছে না। তো এই জন্য এগুলো পেশেন্ট এক্সামিন করে বুঝবা। এই জায়গায় যেটা একটা পয়েন্টই আছে যে তার আপার লিড ক্রিজ অ্যাবসেন্ট অর ফেইন্ট, যেটাই বলো তোমরা, হ্যাঁ, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে কোশ্চেন আসে কি যে ডেফিনেশন একটা আসতে পারে, কমপ্লিকেশন কি হবে যদি চিলড্রেন হয়, হ্যাঁ। তাহলে একটা চিলড্রেনের যদি টোসিস থাকে তাহলে কমপ্লিকেশন কি হয় বলো তো? একটু ধারণা করে বলো। পিপিল কাভার করে ফেলছে, এই পেশেন্টটা পিপিল কাভার করে ফেলছে, তাহলে তোমার লাইট ঢুকতে পারতেছে না। ডেভেলপিং আই, ডেভেলপিং আই যদি তোমার স্টিমুলাস না পায় তাহলে অ্যামব্লিওপিয়া ডেভেলপ করে, হ্যাঁ। তাহলে এই পেশেন্টে অ্যামব্লিওপিয়া হইতে পারে, ঠিক আছে। আর হর্নার সিনড্রোমটা তোমরা পড়ে নিবা, হ্যাঁ। হর্নার সিনড্রোম রিটেনে আসে, এর সাথে অ্যাসোসিয়েটেড কোশ্চেন হিসেবে অনেক সময় হর্নার সিনড্রোম থাকে, যে হর্নার সিনড্রোমে দুইটা ক্রাইটেরিয়া লিখো, এইরকম দুই একটা কোশ্চেন থাকে। হর্নার সিনড্রোমে অ্যানহাইড্রোসিস হয়, তো এইগুলো বানান দেখে নিও যে কোথায় ই কোথায় এ, এই জিনিসগুলো দেখে নিও। এটা কিসের ছবি? টেডিজিয়াম। আচ্ছা, টেরিজিয়াম কোন সাইডে বোঝা যাচ্ছে? যাচ্ছে, বোঝা যাচ্ছে। তাহলে এটা নেজাল সাইড, হ্যাঁ। টেরিজিয়াম দুই সাইডেই হতে পারে, নেজাল সাইডে হতে পারে, টেম্পোরাল সাইডে হতে পারে, ইউজুয়ালি নেজাল সাইডে হয়। টেরিজিয়ামে যদি একটা ফটোগ্রাফ থাকে তাহলে কি কি কোশ্চেন হইতে পারে দেখো, যে এটা আইডেন্টিফিকেশন কি, তোমরা বললা টেরিজিয়াম। ডেফিনেশন কি, ডেফিনেশন পড়ে ফেলবা যে এটা একটা ফাইব্রোভাস্কুলার গ্রোথ, যেটা তোমার বালবার কনজাংটিভা থেকে অ্যারাইজ করে, বালবার সরি বালবার কনজাংটিভা থেকে অ্যারাইজ করে এটা কর্নিয়ার দিকে প্রোগ্রেস করতে থাকে, ঠিক আছে। এটা টেম্পোরালিও হতে পারে, নেজালিও হতে পারে। এরপর ইটিওলজি কি, ইটিওলজি কি, যারা সান এক্সপোজ বেশি হয়, ইউভি রে এক্সপোজ বেশি হয়, অথবা যাদের ড্রাই আই সিনড্রোম থাকে তাদের বেশি বেশি হয় টেরিজিয়াম, হ্যাঁ। এরপরে কমপ্লিকেশন, কমপ্লিকেশন কি কি হতে পারে টেরিজিয়ামে? দেখো এটা একটা কসমেটিক ব্লেমিশ, তাই না, দেখতে খারাপ লাগে। তারপরে দেখো যে এটা কর্নিয়ার উপরে চলে আসছে, কর্নিয়ার উপরে যদি চলে আসে তাহলে এটা অ্যাস্টিগম্যাটিজম করে, কর্নিয়ার সারফেসে এক সাইডে বেশি প্রেসার করছে আর এক সাইডে প্রেসার নাই, তাহলে রিফ্র্যাক্টিভ এরর হবে, ঠিক আছে। তারপরে এটা যেহেতু একটা এক্সট্রা টিস্যু, আস্তে আস্তে কর্নিয়ার ভিতরের লেয়ারে ঢুকে যায়, তো কর্নিয়াকে ডিস্ট্রয় করে দিতে পারে, হ্যাঁ। কর্নিয়া প্রথমে ইডিমেটাস হবে, এই হবে সেই হবে, আলটিমেটলি কর্নিয়াটা ডিস্ট্রয় হতে পারে, আলসারেটেড হতে পারে, এগুলো ইউজুয়ালি তোমার কমপ্লিকেশন। ট্রিটমেন্ট কি করবা? ট্রিটমেন্ট হলো যদি প্রোগ্রেসিভ হয় তাহলে আমরা সার্জারি করব। কি সার্জারি করি? সার্জারি অপশন তিনটা, তিনটা না চারটা, আচ্ছা বলি দেখি কি। একটা হলো এক্সিশন, এক্সিশন উইথ বেয়ার স্ক্লেরা, মানে তুমি শুধু গ্রোথটা কেটে ফেললা, এই জায়গায় যে গ্রোথটা আছে এক্সট্রা ফাইব্রোভাস্কুলার কিছু টিস্যু, এই জায়গাটা কেটে ফেললা, কেটে ফেলে স্ক্লেরাটা তুমি কিছু দিয়ে কাভার করলা না, বেয়ার মানে কি ওপেন রাখলা, তাহলে এক্সিশন উইথ বেয়ার স্ক্লেরা, এটা একটা ট্রিটমেন্ট অপশন।
যে জায়গাটা বেয়ার স্ক্লেরা থাকে এই জায়গাটা কনজাংটিভা দিয়ে পরে কাভার হয়ে যায়, সারাউন্ডিং কনজাংটিভা গ্রোথ করে ওই জায়গাটা কাভার করে ফেলে। তাহলে 1 নাম্বার পয়েন্ট হলো এক্সিশন উইথ বেয়ার স্ক্লেরা, আর একটা 2 নাম্বার পয়েন্ট হলো গিয়ে এক্সিশন উইথ কনজাংটিভাল অটোগ্রাফট। এই পেশেন্টের এই চোখ থেকেই আমার সাথে সুপিরিয়র পার্ট থেকে নিই, সুপিরিয়র লিম্বাসের ওইখান থেকে নিই, এখান থেকে এখানে যতখানি টিস্যু আমরা কাটছি ততখানি মেজারমেন্ট নিয়ে আমরা ওইখানে সুপিরিয়র লিম্বাস থেকে বালবার কনজাংটিভাল ওইখান থেকে কনজাংটিভাল টিস্যু নিয়ে এখানে গ্রাফট করি। তাহলে এক্সিশন উইথ কনজাংটিভাল অটোগ্রাফট। এখন এই আয়ে যদি আমরা না পাই যে তার হেলদি টিস্যু এই আয়ে নাই, তাহলে অপোজিট আই থেকেও নিতে পারি। হ্যাঁ, এরপরে আরেকটা আছে যে তোমার এক্সিশন উইথ অ্যামনিওটিক মেমব্রেন গ্রাফট। সাপোজ পেশেন্টের হেলদি কনজাংটিভা নাই, অটোগ্রাফট তুমি করতে পারতেছো না, তখন অ্যামনিওটিক মেমব্রেন দিয়ে গ্রাফট করা যায়, অ্যামনিওটিক মেমব্রেন কিনতে পাওয়া যায়। হ্যাঁ, এরপরে কি এক্সিশন উইথ মাইটোমাইসিন সি। মাইটোমাইসিন সি একটা রিয়াজেন্ট। হ্যাঁ, এটা কি করে তোমার ফাইব্রোভাস্কুলার টিস্যুর গ্রোথটাকে কমায় দেয়, রিডাকশন করে। তো তখন এটা যেহেতু ফাইব্রোভাস্কুলার গ্রোথ, ফাইব্রোব্লাস্টের গ্রোথটা কমায় দেয় মাইটোমাইসিন সি, তখন ফাইব্রোব্লাস্টটা গ্রো করে না, এই ফাইব্রোভাস্কুলার গ্রোথটা হয় না। হ্যাঁ, তো এটা হলো মাইটোমাইসিন সি দিয়ে। তাহলে ট্রিটমেন্ট অপশন কয়টা বললাম? একটা হলো কনজাংটিভাল অটোগ্রাফট উইথ বেয়ার স্ক্লেরা, একটা কনজাংটিভাল এক্সিশন উইথ বেয়ার স্ক্লেরা, এরপরে এক্সিশন উইথ কনজাংটিভাল অটোগ্রাফট, এরপরে আসে তোমার এক্সিশন উইথ অ্যামনিওটিক মেমব্রেন গ্রাফট আর এক্সিশন উইথ মাইটোমাইসিন সি। চারটা অপশন। কমপ্লিকেশন বলে ফেলছি, ট্রিটমেন্ট বলে ফেলছি। তাহলে টেরিজিয়াম একটা ডিজেনারেটিভ কন্ডিশন আয়ের, তাই না? আর কি কি ডিজেনারেটিভ কন্ডিশন আছে, এটা একটা কোশ্চেন থাকতে পারে এর সাথে। আর কি কি ডিজেনারেটিভ কন্ডিশন আছে বলো তো, ধারণা আছে? কর্নিয়াল ডিটাচমেন্ট। কর্নিয়াল ডিটাচমেন্ট, আচ্ছা কনজাংটিভাতে বল। পিনগুইকুলা। হ্যাঁ, পিঙ্গুইকুলা, ভেরি গুড। তারপরে কনক্রিয়েশন হতে পারে, কনক্রিয়েশন, রিটেনশন সিস্ট, হ্যাঁ, এগুলো। এটা কি দেখো ক্যালাজিয়ন। ক্যালাজিয়ন থেকে একটা কোশ্চেন ইনস্ট্রুমেন্ট দিয়ে বা পিকচার দিয়ে আসতে পারে। ক্যালাজিয়নটা দেখো অ্যাওয়ে ফ্রম লিড মার্জিন থাকে, এটা লিড মার্জিন। যদি স্টাই হতো, স্টাইটা লিড মার্জিনে হেয়ার ফলিকলকে ইনভলভ করে হয় 5 পয়েন্ট দেখা যায়, আর এটা যেহেতু একটু দূরে দেখো একটা গ্রোথ, তো এটা ক্যালাজিয়ন। ক্যালাজিয়ন অফ আপার লিড, ঠিক আছে? লেফট আপার লিড যদি বলো তোমরা আরো ভালো। আইডেন্টিফাই করলা, ক্যালাজিয়নের ডেফিনিশন করবা। স্যার পড়াইছেন না কালকে? আলমাস স্যার পড়িয়েছেন ক্যালাজিয়নের ডেফিনিশন? আচ্ছা যাই হোক, তোমরা পড়ে নিবা এটা, যে এটা একটা ক্রনিক গ্রানুলোমাটাস ইনফ্লামেশন। কিসে হয়? মেবোমিয়ান গ্ল্যান্ডের ইনফ্লামেশন। তাহলে ক্রনিক গ্রানুলোমাটাস ইনফ্লামেশন অফ মেবোমিয়ান গ্ল্যান্ড। ঠিক আছে, এই কথা কয়টা মনে রাখবা, কি পয়েন্ট এই তিনটা, তারপর ডেফিনিশনের মতো করে ডেফিনিশন পড়ে ফেলবা। ট্রিটমেন্ট কি করি আমরা? দয়া করে কেউ ভাইবা বোর্ডে বা খাতায় লিখবা না যে এক্সিশন এন্ড কিউরেটিস। যে কোনো, এটা অন টাইপ অফ অ্যাবসেস যদি চিন্তা করো, যে কোনো অ্যাবসেসে ইনসিশন এন্ড কিউরেটেশন, এক্সিশন না, অ্যাবসেস কখনোই আমরা এক্সিশন করি না। হ্যাঁ, ইনসিশন এন্ড কিউরেটেশন। তাহলে ট্রিটমেন্ট কি? কনজারভেটিভ ট্রিটমেন্ট কি? তুমি ওয়েট করবা। আর সার্জিক্যাল ট্রিটমেন্ট কি? ইনসিশন এন্ড কিউরেটিস। এরপরে আসে যে কমপ্লিকেশন কি, যদি তুমি একটা ক্যালাজিয়ন ট্রিট না করো, এটা কমপ্লিকেশন কি, বা একটা ক্যালাজিয়নের ফেট কি হইতে পারে? ফেট কি হতে পারে? ক্যালাজিয়নটা স্পন্টেনিয়াস রিজলিউশন হইতে পারে, এনলার্জিং ইন সাইজ হইতে পারে, ক্যালসিফিকেশন হইতে পারে, রিকারেন্ট ক্যালাজিয়ন হইলে ম্যালিগনেন্সি হইতে পারে। তাহলে রিকারেন্ট ক্যালাজিয়নের কোনো পেশেন্ট পাইলে এটা আমাদের মাথায় রাখতে হবে যে ক্যালাজিয়ন থেকে ম্যালিগনেন্সি হইতে পারে, ক্যালসিফিকেশন হইতে পারে। হ্যাঁ, এরপরে কি যে তোমাদের কমপ্লিকেশন কি হবে? কমপ্লিকেশন কি হতে পারে? এটা কসমেটিক প্রবলেম করে,
এটা অ্যাকিউট স্টেজ হইতে পারে, অ্যাকিউট স্টেজ হয়ে ইন্টারনাল হর্ডিওলাম হতে পারে, অ্যাবসেস হয়ে বাস্ট হইতে পারে, সেলুলাইটিস হয়ে যেতে পারে সেখান থেকে, এগুলোই কমপ্লিকেশন। এটা দেখো অপথ্যালমিয়া নিওনেটারাম, দেখো একটা বাচ্চা অনেক ক্রাস্ট, দুইটা আইলিডে। অপথ্যালমিয়া নিওনেটারামের আইডেন্টিফিকেশন, পজিটিভ অর্গানিজম কি কি বলো তো? Neisseria coli, আর Chlamydia trachomatis, আর then Balantidium coli, হ্যাঁ Balantidium coli, Oculogenitalus, আর Haemophilus influenzae, আচ্ছা, এত কিছু আছে। আচ্ছা, যেগুলো আছে পজিটিভ অর্গানিজম করে ফেলো। হ্যাঁ, ট্রিটমেন্ট কি দিবা? সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দিবা, সাথে তোমার পেইন কিলার দিবা, ইনজেক্টেবল ফর্মে সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দিবা। হ্যাঁ, ইনজেক্টেবল ফর্মে সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে লোকাল ট্রিটমেন্ট করবা, সিস্টেমিক ট্রিটমেন্ট করবা। লোকালের মধ্যে তুমি অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট দিবা, অ্যান্টিবায়োটিক ড্রপ দিবা। কমপ্লিকেশন কি কি হতে পারে? corneal ulceration develop করতে শুরু পারে থেকে ম্যাডাম। আচ্ছা, তাহলে যেহেতু আমরা লিড দেখতে পাচ্ছি, আমরা লিডে দেখি, লিডে তোমার সোলেন হয়ে গেছে, ইনফ্লামেশন হয়ে গেছে, এখান থেকে কি হতে পারে? প্রিসেপ্টাল সেলুলাইটিস হতে পারে। কর্নিয়াতে কি হতে পারে? কর্নিয়াল আলসারেশন হতে পারে। কর্নিয়াল আলসার থেকে কর্নিয়াল পারফোরেশন হয়ে যেতে পারে। কনজাংটিভাতে কনজাংটিভাইটিস হইতে পারে। এরপরে অ্যান্টেরিয়র চেম্বারে গেল কর্নিয়া, তাহলে ইউভাইটিস হইতে পারে। সো এগুলো থেকে আবার অরবিটাল সেলুলাইটিস হইতে পারে। হ্যাঁ, এগুলো হলো কমপ্লিকেশন। মোটামুটি ইমেজিং, এগুলোই ইমেজিং থেকে এই জাতীয় কোশ্চেনই থাকে তোমাদের। অপথ্যালমিয়া নিওনেটারাম, ক্যালাজিয়ন, টেরিজিয়াম, টোসিস, লিউকোকোরিয়া। হ্যাঁ, এগুলোর মধ্যেই থাকে ইউজুয়ালি। এর মধ্যে কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন আছে? আমি তাহলে তোমাদের ইমেজিং গুলো দেখায় ফেলি। হ্যাঁ, এটা দেখে কি মনে হয়? উপরে রেটিনোব্লাস্টোমা ভুলে যাও, এই ইমেজটা দেখে কি মনে হয়? দিকে এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাম, এমআরআই, সিটি স্ক্যান, কি মনে হচ্ছে? CT scan ম্যাডাম। তাহলে সিটি স্ক্যান অফ ব্রেইন এন্ড অরবিট, তাই না? কোশ্চেন থাকবে যে আইডেন্টিফাই দ্য ইমেজ, তাহলে এইটুকু অন্তত লিখো যে সিটি স্ক্যান অফ ব্রেইন এন্ড অরবিট। তারপরে শোইং কি দেখা যাচ্ছে, সিটি স্ক্যান কিভাবে বুঝি, এগুলো তোমরা জানো। হ্যাঁ, দেখো তার এটা কোন আই, আমি তোমাদের একটু নর্মাল অ্যানাটমিটা দেখাই। ব্রেন তো তোমরা বুঝো, এটা হলো আমার কার্সার দেখা গেলে ফলো করো সেটা। এটা হলো আইবল, ঠিক আছে? এটা হলো আইবল, এটা হলো আইবল। তো এই যে সাইডে আবার দেখো কিছু মনে হচ্ছে যে টেন্ডনের মতো কিছু বের হয়ে আসছে। দুই পাশে, এগুলো হলো এক্সট্রা ওকুলার মাসেল। এই যে এটা কর্নিয়া, কর্নিয়ার পরেই যেটা দেখা যাচ্ছে এটা হলো লেন্স।
এটা নরমাল অ্যানাটমি। হ্যাঁ, লেন্সের এই জায়গায় আমরা একটু অপাসিটি পাইতে পারি। এটা হলো নরমাল অ্যানাটমি। তাহলে এটা আইবল আর এটা হলো অরবিট। এটা হলো অরবিট। এক্সট্রাওকুলার মাসেল যে পর্যন্ত দেখা যাচ্ছে এখানে আমার কার্সার দেখো, এটা হলো অ্যাপেক্স অফ দি অরবিট। ঠিক আছে, এটা ল্যাটারাল ওয়াল, মিডিয়াল ওয়াল, এটা হলো অরবিট। তাহলে আইবলটা একটা কন্টেন্ট অফ অরবিট, তাই না? এছাড়া ফ্যাট আছে, এক্সট্রাওকুলার মাসেল আছে, এগুলো আছে। দেখো এখন এই পেশেন্টের রাইট আই, লেফট আইটা তার নরমাল, আর রাইট আই দেখো এই জায়গায় একটা তোমার হাইপার ডেন্স একটা অপাসিটি দেখা যাচ্ছে। ঠিক আছে, হাইপার ডেন্স ইন্ট্রাওকুলার অপাসিটি, এটা চোখের মধ্যে, এই জন্য ইন্ট্রাওকুলার অপাসিটি। এইরকম একটা স্ট্রাকচার যদি এই জায়গায় পাইতাম তাহলে এটা আমরা বলতাম যে অরবিটের মধ্যে ইন্ট্রা অরবিটাল বা এক্সট্রা ওকুলার। হ্যাঁ, যেহেতু আমরা এটা চোখের মধ্যে দেখতেছি এই জায়গায় দেখো, তাহলে একটা হাইপার ডেন্স অপাসিটি ইন রাইট আই। তাহলে এটা সাজায় বললে কি হবে? সাজায় বললে সিটি স্ক্যান অফ ব্রেন অ্যান্ড অরবিট শোয়িং হাইপারডেন্স এরিয়া ইন রাইট আই। ঠিক আছে, আইডেন্টিফিকেশন শেষ। পরের পয়েন্ট থাকবে তোমাদের যে তোমার ক্লিনিক্যাল ডায়াগনোসিস কি হতে পারে আর কি, মানে ক্লিনিক্যাল না, প্রবাবল ডায়াগনোসিস কি হতে পারে। তো সাধারণত এটা হলো রেটিনোব্লাস্টোমার ফিচার। ঠিক আছে, অথবা যে কোনো করেডাল ম্যালিগন্যান্সি হতে পারে, যে কোনো কিছু। সাধারণত রেটিনোব্লাস্টোমাতে আমরা এরকম ফিচার পাই, হাইপারডেন্স। ঠিক আছে, এরপরে কোশ্চেন যেটা আসবে যে রেটিনোব্লাস্টোমার ট্রিটমেন্ট কি, তোমরা ট্রিটমেন্টটা পড়ে ফেলবা। রেটিনোব্লাস্টোমা লার্জ সাইজ টিউমার হলে কি হয়, স্মল সাইজ টিউমার হলে কি হয়, মিডিয়াম সাইজ টিউমার হলে কি হয়। হ্যাঁ, স্মল সাইজ টিউমার মানে লেস দেন 6 মিলিমিটার, আর মিডিয়াম সাইজ মানে 6 to 12 মিলিমিটার, আর মোর দেন 12 মিলিমিটার হলে কি হয়, এভাবে পড়ে ফেলবা। এগুলো তো বলতে হবে না। এই পিকচারটা দেখো, এটা হলো নরমাল পজিশন, আর এই আইটা সামন দিকে প্রট্রুশন হয়ে গেছে, বালজিং হয়ে গেছে। হ্যাঁ, ফরওয়ার্ড প্রট্রুশন হয়েছে, ফরওয়ার্ড প্রট্রুশন অফ রাইট আই। তাহলে একই কথা লিখবা এই ছবিটা দেয়া থাকলে, যে সিটি স্ক্যান অফ ব্রেন এন্ড অরবিট শোয়িং ফরওয়ার্ড প্রট্রুশন অফ রাইট আই। এরপরে থাকবে প্রবাবল ডায়াগনোসিস কি, তোমরা বলবা প্রোপ্টোসিস। এরপরে কোশ্চেন থাকতে পারে এর সাথে যে ডিফাইন প্রোপ্টোসিস, তখন তোমরা প্রোপ্টোসিস ডিফাইন করবা। প্রোপ্টোসিসের কজ আসতে পারে, ট্রিটমেন্ট আসতে পারে। প্রোপ্টোসিসের কজ এইভাবে মনে রাখবা যে ইনফ্ল্যামেটরি কজ কি, নিউরোপ্লাস্টিক কজ কি, এন্ডোক্রাইন কজ কি, ভাস্কুলার কজ কি। এটা ব্রড হেডিং চারটার আন্ডারে মনে রাখবা, তাহলে মনে রাখাটা সহজ হয়ে যাবে। এটা দেখো বি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাম। চোখে আমরা দুই ধরনের আল্ট্রাসোনোগ্রাম করি, একটা হলো এ স্ক্যান যেটা এক্সিয়াল স্ক্যান, আর বি স্ক্যান মানে ব্রাইট স্ক্যান আল্ট্রাসোনোগ্রাম। হ্যাঁ, তো বি স্ক্যান আল্ট্রাসোনোগ্রামে এই জায়গায় দেখো সিটি স্ক্যানের ক্ষেত্রে আমরা বলছি হাইপারটেন্স হাইপোটেন্স, এমআরআই এর ক্ষেত্রে বলি হাইপারটেন্স হাইপোটেন্স, আর বি স্ক্যান বা আল্ট্রাসোনো যে কোনো আল্ট্রাসোনোর ক্ষেত্রে আমরা বলি হাইপার ইকোইক শ্যাডো, হাইপো ইকোইক শ্যাডো। হ্যাঁ, তো দেখো এখানে দেখো, আমার পরের ইমেজটা আগে দেখাই একটু, আর আছে কি না। এই জায়গায় যে তোমরা হোয়াইটিশ অপাসিটিটা দেখতেছো, এটা লেন্সের কারণে। ওখানে সিটি স্ক্যানে যেরকম বলছিলাম বি স্ক্যানেও সেম, এটা লেন্সের কারণে, এটা নরমাল। হ্যাঁ, এটা নরমাল হাইপারিকোইক শ্যাডো। আমার কার্সারটা হারায় যায় বলতে। তারপরে দেখো এইটার পরে মাঝখানে যে ব্ল্যাকিশ এরিয়াটা,
এটা হলো ভিট্রিয়াস ক্যাভিটি, এটা ব্ল্যাক কালারের থাকে, হাইপোইকোইক ভিট্রিয়াস ক্যাভিটি। ঠিক আছে, এরপরে এটা হলো রেটিনা, যে সাদা অংশটা দেখছো এটা রেটিনা। আর এই জায়গায় যে এরকম একটা, এই যে স্ট্রাকচারটা আমার কারসার দেখো, এই স্ট্রাকচারটা হলো অপটিক নার্ভ। টি শেপ অপটিক নার্ভ, এটা হলো রেটিনা, এটা হলো ভিট্রিয়াস ক্যাভিটি, এই জায়গায় লেন্স। ঠিক আছে, এটা যদি ছবি থাকে তোমরা আইডেন্টিফিকেশনে লিখবা বিএস স্ক্যান আল্ট্রাসোনোগ্রাম অফ আই। কোন আইটা, এগুলো এত বলার দরকার নাই তোমাদের, বিএস স্ক্যানে এতখানি বোঝা যায় না, এখানে লেখা আছে জন্য বোঝা যাচ্ছে। এই ছবি তোমাদের পরীক্ষায় থাকবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, এটাতে কি দেখা যাচ্ছে, একটা হাইপার ইকোইড, হ্যাঁ, এটা ওভাল শেপ বা সার্কুলার যে কোনো শ্যাডোই ইন দা ভিট্রিয়াস ক্যাভিটি অ্যারাইজিং ফ্রম দা রেটিনা। এটা মনে হচ্ছে না যে রেটিনা থেকে চলে আসছে, অ্যারাইজিং ফ্রম দা রেটিনা অ্যান্ড প্রোট্রুডস ইনটু দা ভিট্রিয়াস ক্যাভিটি। তাহলে কি হইলো, যে বি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাম অফ আই শোয়িং a hyperechoic shadow arises from the retina and protrude into the vitreous cavity. ঠিক আছে, এটা হলো তোমার ডেসক্রিপশন। এরপরে তোমার ডায়াগনোসিস কি, এটা রেটিনোব্লাস্টোমা প্রবাবল ডায়াগনোসিস, রেটিনোব্লাস্টোমা হতে পারে। এরপর রেটিনোব্লাস্টোমা ট্রিটমেন্টে চলে যাবে। ঠিক আছে, যে ট্রিটমেন্ট কি, কমপ্লিকেশন কি, এগুলো রেটিনোব্লাস্টোমা পড়ে ফেলবা। এরপরে দেখো বি স্ক্যান, এটা কিসের, পিকচার শোয়িং। ঠিক আছে, এখানে তোমাদের দেখো এটা নরমাল, এই জায়গায় লেন্সের অপাসিটি, এটা হলো ভিট্রিয়াস ক্যাভিটি, আগের পিকচারের মতোই বলছি। এটা রেটিনা, এটা তোমাদের অপটিক নার্ভ, এটা হলো এই জায়গাটা অপটিক নার্ভ হেড। এখন দেখো অপটিক নার্ভ হেডের দুই পাশে দুইটা লিনিয়ার হাইপারিকোইক শ্যাডো, একটা উপরের দিকে উঠে গেছে, একটা নিচের দিকে নেমে আসছে। হ্যাঁ, দুইটা মিলে একটা ফানেল শেপ করছে। তাহলে ফানেল শেপ লিনিয়ার হাইপারিকোইক শ্যাডো ইন দা vitreous cavity which is attached in near the optic disc. এই যে অপটিক ডিস্কের কাছে দেখো হাইপারিকোইক শ্যাডোটা অ্যাটাচড হয়ে আছে। ঠিক আছে, এটা মানে বোঝায়, এই অ্যাটাচমেন্টটা মানে বোঝায় যে এটা রেটিনাল ডিটাচমেন্ট। এটা যদি এখানে অ্যাটাচড না থেকে, এখানে যদি অ্যাটাচড না থেকে এটা পুরাটা এখান দিয়ে এসে এই দিক দিয়ে কানেকশন হয়ে এই পর্যন্ত হইতো, পুরাটা যদি সেপারেট থাকতো, রেটিনার সাথে যদি কোনো কানেকশন না থাকতো, তাহলে আমরা চিন্তা করতাম এটা পোস্টেরিয়র ভিট্রিয়াস ডিটাচমেন্ট। ঠিক আছে, যেহেতু এটা অ্যাটাচ, তাহলে তোমাকে চিন্তা করতে হবে এটা রেটিনাল ডিটাচমেন্ট। এটা তোমরা ডেসক্রিপশন কিভাবে দিবা, কতটুকু লিখছো বলো তো, লিখছো কেউ? B scan at the showing funnel shape linear hyperechoic shadow which is attached optic disc. Shadow in the vitreous cavity which is attached near the optic disc. হ্যাঁ, তাহলে শ্যাডো ইন দা ভিট্রিয়াস ক্যাভিটিটা লিখে দিও। ভিট্রিয়াস ক্যাভিটির দিকে শ্যাডোটা গেছে। এরপরে তোমার রেটিনাল ডিটাচমেন্টের সাইন সিম্পটম কি, ট্রিটমেন্ট কি, এগুলো একটু পড়ে নিবা। এগুলো ইমেজিং থেকে তোমার কোশ্চেন আসবে, যে কোনো একটা ইমেজের ছবি থাকবে, ছবি থাকার পর স্টেম গুলো এরকম হবে, যে ইমেজিংটা তোমার আইডেন্টিফাই করো, পজিটিভ ফাইন্ডিংস কি, মোস্ট লাইকলি ডায়াগনোসিস কি, ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কি হতে পারে, ট্রিটমেন্ট অপশন কি।
এখন তোমাদের বাকি থাকলো ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্ট আমি কালকে পড়াবো, হ্যাঁ। তোমাদের কি শর্ট কেস পড়ানো হয়েছে কালকে? আমি ছাড়া আর কেউ পড়িয়েছে শর্ট কেস এই 2 দিনে? জি না ম্যাম। কেউ পড়ার নাই, আচ্ছা। কালকে দেখো আমি তোমাদের একটা কথা বলছিলাম যে তোমাদের ভাইবা বোর্ডে একটা কাগজ দেয়, হ্যাঁ, যে ক্যাপসুলোরেক্সিস কিভাবে করা হয়, ঠিক আছে? তো ক্যাপসুলোরেক্সিস কিভাবে করা হয়, কালকে আমি তোমাদের বলছিলাম সাপোজ এটা যদি পোস্টেরিয়র ক্যাপসুল হয়, এটা অ্যান্টেরিয়র ক্যাপসুল, মাঝখানে আমরা কিছু পার্ট আমরা ওপেনিং করে ফেলি, হ্যাঁ, কন্টিনিউয়াস কার্ভিলিনিয়ার ক্যাপসুলোরেক্সিস। তো এটা হলো সেই জিনিসটার ছবি। দেখো আমরা এখান থেকে শুরু করছি। এই ফরসেপের নাম তোমাদের এগুলো জানতে হবে না, ইউট্রাটা ফরসেপ বলে এটাকে। এখান থেকে শুরু করছি, করে এভাবে এটাকে টেনে নিছি, আমার কার্সারটা ফলো করে এখান থেকে এভাবে টেনে নিছি, তারপরে একটা সেন্ট্রাল ট্র্যাকশন রেখে, না হলে পোস্টেরিয়র এক্সটেনশন হয়ে যাবে, হ্যাঁ। সেন্ট্রাল ট্র্যাকশন রেখে, হারায় যায় কার্সারটা মাঝে মাঝে, একটা সেন্ট্রাল ট্র্যাকশন রেখে আমরা এটা কন্টিনিউয়াস এভাবে এভাবে করে সার্কেল করে সার্কেল করে সার্কেল করে এইভাবে নিয়ে এসে এটা এখানে ক্লোজ করব। এই সার্কেলটার আমার সাইজ সাধারণত আমরা চিন্তা করি 5.5 থেকে 6.5 মিলিমিটার সাইজ হবে, হ্যাঁ। তো এই সাইজে আমরা ক্যাপসুলোরেক্সিসটা করব, ঠিক আছে? এটা কমপ্লিট করে এই যে পেরিফেরিতে যে রিম থাকলো, পেরিফেরিতে যে রিম থাকলো সাথে পোস্টেরিয়র ক্যাপসুল, এটাকে বলা হয় ক্যাপসুলার ব্যাগ। এর মাঝখানে আমরা ইন্ট্রাওকুলার লেন্স ইমপ্ল্যান্ট করি, হ্যাঁ। এটা দেখো একটা পিকচার, এটা একটা ছবি থাকে প্রসিডিউর স্টেশনে। ছবিটা হলো দেখা যাচ্ছে যে টানেল ফর্মেশন অফ ক্যাটারাক্ট সার্জারি বা টানেল ফর্মেশন অফ স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি। এই যে দেখো ইনসিশন দেয়া হয়েছে, লিম্বাস থেকে ফর্নিক্স স্পেস ইনসিশন দেয়া হয়েছে, এটাতে ভালো বোঝা যাচ্ছে, আর মার্কিং করে দেয়া আছে, রেড মার্কিং, হ্যাঁ। টানেলটা ফর্মেশন করা হচ্ছে, এটা কি দিয়ে করা হয়? ক্রিসেন্ট দিয়ে করা হয়। এই স্টেপ গুলো, প্রসিডিউর স্টেশন গুলোর কোশ্চেনটা এরকম থাকে যে পিকচারটা দেখে তুমি কি বুঝলা, এরপরে যেটা থাকে যে এটাতে কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করা হচ্ছে, অথবা সার্জিক্যাল প্রসিডিউরটা লিখো, অথবা তোমার কমপ্লিকেশন কি হইতে পারে সার্জিক্যাল প্রসিডিউরে। এটা দেখো এটা একটা নিউক্লিয়াস ডেলিভারি পিকচার, তাহলে এটা হলো গিয়ে পিকচার অফ নিউক্লিয়াস ডেলিভারি ইন এসআইসিএস অপারেশন, আর আগেরটা হলো কি পিকচার অফ টানেল ফর্মেশন ইন এসআইসিএস অপারেশন। এটা দেখো টনোমেট্রির ছবি। আমার 3টা স্টেশন পড়ানো হয়ে গেছে, আর 2টা স্টেশন বাকি আছে, হ্যাঁ। কালকে আমি বাকি 2টা স্টেশনের সাথে তোমাদের শর্ট কেস একটু বলা বাকি ছিল, সেটা আজকে কভার করব। এই 2টার সাথে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কালকে বাকিটা পড়ায় দিব, হ্যাঁ। এখন আমি এইটুকু একটু তোমাদের ছবি দেখাবো, কালকে আরো ডিটেলস বলবো, বলার পরে একটু শর্ট কেস বলে ফেলবো আজকে আরেকটু, হ্যাঁ? এটা দেখো, এটা হলো শিওরস টনোমিটার, টনোমেট্রি তোমার শিওরস আছে, অ্যাপ্লানেশন আছে, ঠিক আছে। আর একটা আছে ডিজিটাল টনোমেট্রি। ডিজিটাল টনোমেট্রি আমরা ফিঙ্গার দিয়ে দেখি, হ্যাঁ, ডিজিট যেটা সেটা দিয়ে দেখি। আর এটা হলো শিওরস টনোমেট্রি। শিওরস টনোমেট্রি পার্টস পড়ে ফেলবা, শিওরস টনোমিটারে পার্টস পড়ে ফেলবা। আমার কার্সার আমি হারায় ফেলতেছি কোথায় কোথায় জানি। এটার প্রসিডিউর কালকে আমি তোমাদের বলে দিব। এটা দেখো অ্যাপ্লানেশন টনোমেট্রির ছবি, এটা হলো স্যাক প্যাটেন্সি টেস্টের ছবি। এগুলো তোমরা একটু একটু এই 3টা প্রসিডিউর আজকে এই জন্যই দেখাইলাম। তোমরা এখন একটু ইউটিউবে এই 3টা প্রসিডিউরের মানে স্টেপ গুলো দেখে, বেশিক্ষণে ভিডিও না, এসআইসিএস হয়তো বা তোমার 8-9 মিনিটের একটা ভিডিও দেখে ফেলবা, স্যাক প্যাটেন্সি টেস্টে একটু দেখবা। একটা কি বললাম জানো? টনোমেট্রি,
এই তিনটা জিনিস বলবা, দেখবা যেহেতু তোমাদের ওয়ার্ডে এনে দেখানোটা সম্ভব হচ্ছে না, এই জন্য তোমরা একটু ভিডিও দেখে নিবা ইউটিউবে, ঠিক আছে? আর যে এই প্রসিডিউর স্টেশন আর ইনস্ট্রুমেন্ট বাকি থাকলো আমি ইনশাল্লাহ কালকে পড়ায় দিব।